হ্যালো, সবাই ভালো আছেন আশা করি। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? একটু বললে ভালো হতো। ওকে, তো আমরা আমাদের ক্লাস শুরু করছি। আর বেশিক্ষণ আমরা ওয়েট করব না। যেহেতু গতদিনই আমরা বলে দিয়েছিলাম যে 8:05 এর পরে ওয়েট করা হবে না। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। লাস্ট দিন আমরা এখানে জাস্ট কমেন্ট করাটা দেখেছিলাম। কিভাবে একটা কমেন্ট করতে হয়। আরো কিছু জিনিস শেখানো আপনাদের বাকি ছিল, মানে বলা আপনাদের বাকি ছিল। তো সেখান থেকে আমরা শুরু করছি। আজকে আরো কিছু টপিকস আমরা দেখবো। তো ওগুলো আস্তে আস্তে আসবো। তো প্রথমে হচ্ছে আমরা গতদিন হেডিং দেখেছিলাম, ঠিক আছে? হেডিং এর জন্য তো হেডিংটা আমরা গতদিন দেখেছিলাম। এরপর হচ্ছে আমরা যেটা বলা বাকি ছিল এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, এটাও আমি বলেছিলাম। এই প্রত্যেকটা ট্যাগের HTML এর আহ, একটা স্টার্টিং ট্যাগ থাকে, একটা এন্ডিং ট্যাগ থাকে, এটাও আমরা বলেছিলাম। এগুলো হচ্ছে এলিমেন্ট বলা হয় এই স্টার্টিং আর এন্ডিং ট্যাগ গুলোকে। এরপরে যখন আমরা এই ট্যাগ গুলোর ভিতরে আরো অনেক কিছু ইউজ করি, যেমন ট্যাগ গুলা ধরেন কোনটা সেন্টারে হবে, কোনটা রাইটে হবে, কোনটা লেফটে হবে, এরকম করে কিছু প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি। এগুলো আমরা আজকে একটু করে দেখবো। তো ওইগুলাকে আবার বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এখানে তিনটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে এগুলো এক একটা ট্যাগ। তারপর এই স্টার্টিং আর এন্ডিং ট্যাগ গুলোকে বলা হয় এলিমেন্টস। আর হচ্ছে এইখানে আরো অনেক কিছু প্রপার্টিজ থাকে, যেমন কালার চেঞ্জিং ব্যাপার থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, নর্মাল টেক্সটের কালার থাকতে পারে, ফন্ট সাইজের ব্যাপার থাকতে পারে। তারপরে কোন টেক্সট ওটা কি সেন্টারে হবে নাকি লেফট হবে, রাইটে হবে, এগুলোর ব্যাপারে এরকম আরো বিভিন্ন কিছু ব্যাপারগুলো যেখানে আহ, যেগুলা দিয়ে মানে প্রকাশ করা হয়, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট এখানে। ওকে, তো আমরা আমাদের আজকে আহ, প্রথমে আমরা শুরু করছি যে একটা কোটেশন দিয়ে। ঠিক আছে, কোটেশন। কোটেশন তো আমরা সব জায়গাতেই দেখি যে কোনো পেপারে বা অন্য কোথাও আহ, কোনো বইয়ে লেখকরা বা ধরেন বিশিষ্ট কোনো ব্যক্তিরা যে তাদের কথা হুবহু আমরা যেটা তুলে ধরি কোটেশন মার্ক দিয়ে, ওই কোটেশন মার্ক গুলা। তো কোটেশন মার্ক গুলা HTML এর মাধ্যমে দেয়া যায়। তো ওটা কিভাবে দেয়া যায় সেটাই আমরা দেখবো। HTML সবকিছু হচ্ছে ট্যাগ, ট্যাগ বেসড। তো ট্যাগের উপরেই সবকিছু ডিপেন্ড করে। কিরকম মানে যে কোনো কিছু, যে কোনো প্রপার্টিস, যে কোনো কিছু চেঞ্জ করতে হলে যে কোনো কিছু অ্যাড করতে হলে আপনার এই যে ট্যাগের মধ্য দিয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে একটা এখানে আমি একটা টেক্সট এখান থেকে নেট থেকে নিয়ে নিব। যেহেতু টেক্সট, অনেক টেক্সট তো লেখা সম্ভব হবে না, আমি একটা প্যারাগ্রাফের মতো নিচ্ছি টেক্সট।
ওকে, উইকিপিডিয়া থেকে আমি জাস্ট একটা কার সম্পর্কিত একটা টেক্সট আমি কপি করবো এখান থেকে। এই প্যারাগ্রাফটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা জাস্ট আমরা ইউজ করবো এখানে বিভিন্ন জায়গায়, এই জন্য। তো এটা আমরা প্রথমে কপি করে এখানে দিচ্ছি। ঠিক আছে, এটা প্রথমে একটা টেক্সট আমি কপি পেস্ট করে বডির ভিতরে দিলাম। আমরা সবকিছু কিন্তু বডির ভেতরেই দিব। ওকে, তো এই টেক্সটটাতে এখন আমরা এখানে আমরা ইউজ করবো কোটেশন। ধরেন এখানে এই হুইলড মোটর ভেহিকেল এই জায়গাটাতে আমি কোটেশন ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে দিতে হবে কিউ। প্রথমে কিউ শুরু করলাম, এরপর হচ্ছে এখানে গিয়ে কিউটা আমি শেষ করছি। কেন দেখা যাচ্ছে না? কেউ কি দেখতে পাচ্ছে না? দেখা না যাওয়ার তো কোনো কারণ নাই। কেউ কি দেখতে পাচ্ছে না? আমি তো স্ক্রিন শেয়ার করেছি। আপনাদের স্ক্রিন শেয়ার করার দরকার নেই। আপনাদের স্ক্রিন তো আপনারা শেয়ার করবেন না। তাহলে হয়তো আপনার নেটটা স্লো, এই জন্য। আচ্ছা, যাই হোক, যা বলছিলাম, তো কোটেশনের এখানে হচ্ছে আমরা প্রথমে কিউ ট্যাগটা ইউজ করব। কিউ ট্যাগ দিয়ে আমরা কোটেশন করতে পারি। আবার যদি আমি এমনি কোটেশন দিতে চাই, সেক্ষেত্রে আমি আমি এভাবেও কোটেশন দিতে পারি, কিউ ট্যাগটা দিয়েও কোটেশন দিতে পারি। ঠিক আছে, আমি দুইটা কোটেশনই দেখাচ্ছি এখানে। এখানে আমি নর্মালি দিয়ে দিলাম কোটেশন, এখানে কিউ ট্যাগটা দিয়ে আমি কোটেশন দিয়ে দিচ্ছি। এখন এটাকে সেভ করতে হবে। আমি কিবোর্ডে শর্টকাট বাটন ইউজ করে এটাকে সেভ করে নিলাম। আবার এখানে সেভ করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো সেভ করার পরে আমি এখানে চলে যাচ্ছি, আমার এই প্রথমে যেটা কোটেশন ফাইল যেটা আছে এটাতে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে দেখেন, এই যে দেখেন এখানে অলরেডি এই জায়গাতেও কোটেশনটা চলে এসছে। এই যে একটুকু পর্যন্ত কোটেশন চলে এসছে, আবার এইখানেও কোটেশনটা চলে এসছে। তাহলে দুইভাবেই আমরা কোটেশন দিতে পারি। আমাদের এইচটিএমএল এর মধ্যে আমরা এইচটিএমএল কোড ইউজ করে দিতে পারি, আবার নর্মালি আমি কোটেশনটা দিতে পারি। সেটা ডাবল কোটেশন হোক, সিঙ্গেল কোটেশন হোক, যে কোনো কিছু। ঠিক আছে, এরপরে আমি যদি আবার ব্লক করতে চাই, এরপরে ধরেন আমি যে অনেক জায়গায় থাকে না যে আলাদা একটা ব্লক করে কোটেশন করে, যে একটা প্যারাগ্রাফ আছে বা একটা বিরাট একটা কি বলবো ওটা, একটা স্পিচ বা রিটেন কোনো কিছু, প্রবন্ধ টাইপসের কোনো কিছু, ওখানে আবার দেখা যায় যে একটু আলাদা করে একটু মেইন যে মার্জিন গুলো আছে ওই মার্জিন থেকে একটু আলাদা করে ছোট্ট একটা করে প্যারাগ্রাফের মতো করে আলাদা করে একটু শো করছে। ওই জিনিসটাকে কি বলে? ওই জিনিসটাকে বলা হয় ব্লক কোড। মানে অনেকগুলো লেখা একসাথে করে কোড করে ব্লক কোড। তো ওই ব্লক কোডটা আমরা কিভাবে করতে পারি? যেমন এখানে আমি ওটার জন্য একটা ট্যাগ ডিয়ালো থেকে ব্লক কোড, ওকে, ব্লক কোড দিয়ে দিলাম। ওকে, ব্লক কোড ওখানে দিয়ে দিলাম। এখন ব্লক কোড এখানে দিলাম, আর আমি চিন্তা করলাম যে এখানে গিয়ে আমি শেষ করবো ব্লক কোড। তাহলে এখানে আমি ব্লক কোডটা শেষ করি। ওকে, এখন আমি এটা সেভ করে দিচ্ছি। ব্লক কোড শুরু, ব্লক কোড শেষ। এখানে গিয়ে আমি সেভ করে এখন এটা গিয়ে রিফ্রেশ করছি। এই যে দেখেন এটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটা পুরোপুরি এই প্যারাগ্রাফটা থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। তো এভাবে করে আসলে কোটেশন জিনিসগুলো ইউজ করা হয়। এইভাবে নর্মাল কোটেশন, এভাবে হচ্ছে ব্লক কোটের কোটেশন। তো আরো অনেক কোটেশন আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন W3 স্কুলস থেকে। ওকে, তো এরপরে আমরা এরপরে টপিকসে চলে যাচ্ছি। আর যদি মনে হয় যে একটু ফাস্ট ফাস্ট যাচ্ছে তাহলে একটু বলবেন যে স্লো হবে।
ট্যাগ ইউজ না করে যে এখানে দেখালাম কিভাবে কোটেশন দিবেন, নর্মালি কোটেশন। আর এখানে যদি ট্যাগ ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনাকে ওটা তো স্পেস খালি রাখতে হবে, এই লেখাটার মধ্যে স্পেস খালি রেখে দিতে হবে। ঠিক আছে, আপনি যদি এই এটা ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখেন এটা এই লাইনের পর থেকে এটা আবার এর এক লাইন পরে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে একটা স্পেস রাখতে হবে। এখানেও আবার একটা স্পেস রেখে আবার এর পরে আবার গিয়ে আবার এটাকে মানে এই সেটিংটা অনেক কষ্ট, এজন্য ট্যাগ ইউজ করা। ঠিক আছে, আপনি এরকম ডিজাইনটা করাটা HTML এর মাধ্যমে করাটা অনেক বেশি ঝামেলা, এই জন্য এইভাবে করে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কোটেশন এটা আমাদের যে কোনো জায়গায় দরকার হতে পারে। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে কালার। ওকে, তো কালার মানে হচ্ছে রং। আমরা রং নিয়ে খেলতে সবাই কম বেশি পছন্দ করতাম ছোটবেলায়, কেউ বেশি করতাম কেউ কম করতাম। সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ট্যাগের মধ্যে দেওয়া যায় না, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনটা দেওয়া যায়। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন আপনারা এমনিতেই দিতে পারবেন। ওকে, তো আপনাদের প্রশ্নগুলো আপনারা একটু জমিয়ে রাখুন, কোথাও লিখে রাখুন। ঠিক আছে, আমার ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে টাইম দেবো, ওই টাইমে আপনারা আমাকে কোয়েশ্চেন গুলো করবেন। এখন একটু কোয়েশ্চেন করবেন না, তাহলে দেখা যাবে যে আমাদের ক্লাসে যে টপিকস গুলো আছে ওই টপিকস গুলো আমরা শেষ করতে পারবো না। তো এখন আমি যেটা বলছিলাম, কালার আমরা ছোটবেলা থেকে রং নিয়ে সবাই কম বেশি খেলতে পছন্দ করতাম। তো সেই রং নিয়ে খেলাটাই হচ্ছে এখানে কালার, এখানে আমি দেখাবো। তো এখানে কিছু লেখা আমি আগে থেকে আপনাদের জন্য লিখে রেখেছি, এটা হচ্ছে আপনাদের সুবিধা আমারও সুবিধা, দুজনেরই সুবিধার জন্য, আর দেখলে তো ভালো করা হয় এর জন্য। তো এখানে কালার সিস্টেম হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো দুই ধরনের কালার সিস্টেম আছে, কালার কোড। তো RGB মডেলের মধ্যে হচ্ছে যে RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, এই যেখানে লিখে রেখেছি রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারের কম্বিনেশন করে বিভিন্ন কি বলবো কোয়ান্টিটিতে কম্বিনেশন করে এগুলোতে চেঞ্জ করা হয়। তো এখানে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা ইউজ করতে হয়। এই সংখ্যাগুলো কমানো বাড়ানো, মানে 0 থেকে 255 পর্যন্ত এই সংখ্যাগুলো বাড়ানো কমানোর মধ্যে দিয়েই আমার কালার গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো কিভাবে চেঞ্জ হবে, যেমন 0 হচ্ছে ব্ল্যাক কালারের জন্য, 0 হচ্ছে ব্ল্যাক। এরপর হচ্ছে 255 হচ্ছে হোয়াইট, মানে সবচেয়ে লোয়েস্ট যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের জন্য। 255 হচ্ছে হোয়াইটের জন্য। ঠিক আছে, এই ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝখানে দুনিয়ার অনেক কালার আছে। এই কালারের এই যে নাম্বার গুলো আছে, নাম্বার গুলা যে কোনো নাম্বার আমি মিক্স আপ করে আমি কালার কোডটা করতে পারি। যেমন এখানে প্রথমে দেখেন RGB 000, তিনোটা যখন আমি 0 ইউজ করেছি, RGB মানে রেডও 0, গ্রিনও 0, ব্লুতেও 0, এই তিনোটা জায়গাতে আমি 0 ইউজ করেছি। RGB মানে রেড গ্রিন ব্লু, এই তিনটা জায়গাতে যখন আমি 0 ইউজ করেছি তখন কিন্তু আসছে ব্ল্যাক কালার। এই তিনটা জায়গাতে যখন আমি 0 ইউজ করব তখন আসবে ব্ল্যাক কালার, মানে এগুলো একদম লোয়েস্ট কোয়ান্টিটির কালার আমরা এখানে অ্যাড করছি। এরপর হচ্ছে এখানে আসছে ব্ল্যাক কালার। এরপর হচ্ছে আমার হোয়াইট কালার কিভাবে আসে, 255 255 255, তিনটা 255 অ্যাড করার পরে এখানে আসছে হোয়াইট কালার। তিনটা 255 মানে হচ্ছে হাইয়েস্ট নাম্বার যেটা 255, এই তিনটা 255, রেডেও 255 নাম্বার আমি দিয়েছি, গ্রিনেও 255, তারপরে ব্লুতেও 255, তাহলে তিনটা নাম্বার, এই তিনটা কম্বিনেশন করে এসে গেল হোয়াইট কালার। এরপরে আমি যখন RGB 200 123, এটা আমি আন্দাজে দিয়েছি, এখানে আমি চেঞ্জও করতে পারি, 1 না দিয়ে এখানে আমি 50 দিতে পারি, এখানে 23 না দিয়ে 230 দিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন এখানে কি কালারটা হয়ে যাচ্ছে, এখানে আবার আরেকটা কালার চলে আসছে, পিঙ্ক পার্পল টাইপস এর কালার। ঠিক আছে, তো
এভাবে করে বিভিন্ন ভাবে কালার গুলো চেঞ্জ করা হয় RGB, রেড গ্রিন ব্লু, এগুলা রেঞ্জ গুলা চেঞ্জ করার মাধ্যমে। রেড এর জন্য 0 থেকে 255 এর যে কোনো সংখ্যা, গ্রিন এর জন্য 0 থেকে 255 এর যে কোনো সংখ্যা, আবার ব্লু এর জন্য 0 থেকে 255 এর যে কোনো সংখ্যা। এভাবে সংখ্যাগুলো আমরা রেঞ্জ চেঞ্জ করে, নাম্বারগুলো রেঞ্জ গুলো আমরা চেঞ্জ করে আমরা বিভিন্ন কালার কোড করতে পারি। এরপর হচ্ছে এইটা গেল একটা সিস্টেম। ওকে, এরপর আরেকটা সিস্টেম হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম। তো আমরা এইচএসসি তে নাম্বার সিস্টেম অনেকেই পড়েছি। তো ওখানের মধ্যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নামে একটা নাম্বার সিস্টেম ছিল। হেক্সাডেসিমাল বাইনারি ছিল, ডেসিমাল ছিল, অক্টাল ছিল, হেক্সাডেসিমাল ছিল। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে 16টা সংখ্যা। 16টা সংখ্যা, এখানে 16টা সংখ্যা কি কি? এগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এখানে হচ্ছে 10টা। এরপর হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে হেক্সাডেসিমালে বলা হচ্ছে। যে সংখ্যাগুলোর বেস হচ্ছে 16, ওগুলাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এখানে 0 থেকে 9 হচ্ছে 10টা সংখ্যা। এরপরে যখন 10 এ চলে আসবো তখন ওটাকে আমরা 10 না লিখে আমাদেরকে লিখতে হবে A। এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এটাই হচ্ছে রুলস, যে 10 যখন হবে, 9 এর পরে যখন 10 আসবে তখন ওই 10টা আমরা লিখতে পারবো না, তখন 10 এর জায়গায় আমাকে লিখতে হবে A, 11 এর জায়গায় B, 12 এর জায়গায় C, 13 এর জায়গায় D, 14 এর জায়গায় E, 15 এর জায়গায় F। এভাবে করে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম গুলা হয়। 0 থেকে 9 আর হচ্ছে A থেকে F পর্যন্ত 16টা সংখ্যা, এগুলা বলা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখানেও ঠিক আগের মতোই 0 হচ্ছে ব্ল্যাক এর জন্য, আর F হচ্ছে হোয়াইট এর জন্য। সবচেয়ে লোয়েস্টটা হচ্ছে ব্ল্যাক আর সবচেয়ে হাইয়েস্টটা হচ্ছে হোয়াইট। হাইয়েস্ট এখানে F মানে 15, 15 এর জন্য হচ্ছে হোয়াইট, 0 এর জন্য হচ্ছে ব্ল্যাক। তো এখানে কিভাবে লিখতে হয়? আগেরটাতে লিখতে হয় RGB 000 বা তিনটার কালার রেঞ্জ গুলো এভাবে করে লিখতে হয়। এখানে লিখতে হয় হ্যাশ, প্রথমে হ্যাশ দিতে হবে, তারপর R এর জন্য 2টা নাম্বার, G এর জন্য 2টা নাম্বার, B এর জন্য 2টা নাম্বার, দুইটা করে ডিজিট নিয়ে এখানে নাম্বার সিস্টেমটা লিখতে হয়। যেমন হচ্ছে এখানে 00000 মানে 6টা 0 মিলে এখানে হচ্ছে ব্ল্যাক কালার, আবার 6টা F মিলে হচ্ছে হোয়াইট কালার। এখন আমি এখানে আবার নাম্বার চেঞ্জ করে দিয়েছি। 29 হচ্ছে রেড এর জন্য, A4 হচ্ছে গ্রিন এর জন্য, আর FO হচ্ছে ব্লু এর জন্য। তাহলে এই তিনটা নাম্বার কম্বিনেশন মিলে কি আসে দেখেন, ব্লু এর একটা শেড আসছে। এরপর হচ্ছে যে F F F, 4টা F আবার 00, তাহলে এটা হয়ে যাচ্ছে আবার হলুদ কালার। তো এই দুইটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, এই দুইভাবে নাম্বার আমরা কালার সিস্টেম, আমরা এখানে কালার গুলোকে চেঞ্জ করতে পারি, কালার কোড গুলাকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কালার দিতে পারি। যেমন হচ্ছে প্রথমে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফের জন্য হচ্ছে P। ঠিক আছে, আমি এখানে একটা প্যারাগ্রাফ ডিক্লেয়ার করছি। This is ওকে, দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, এখন এইটার আমি কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে স্টাইল কালার। এখানে আমি কালারটা দিব, আমি যে কোনো একটা কালার দিচ্ছি আন্দাজে, বেশ ওকে, আমি এই কালারটা এখানে দিচ্ছি। এই স্টাইল কালার, এটা কিভাবে দিলাম ওটা আমি দেখাচ্ছি একটু পরে। এটা কি কালার শো করে এখন দেখি, সেভ করে নিলাম। সেভ করার পরে আমি এখানে গিয়ে এটা রান করে দিচ্ছি। এই যে দেখেন, এটা একটা সবুজ টাইপসের কালার শো করছে। ঠিক আছে, এটা একটা সবুজ টাইপসের কালার শো করছে। তাহলে এইভাবে করে কি করা হয়, কালারটা করা হয়। ওকে, কালারটা এভাবে করে দেয়া যায়। ডিরেক্ট নেম দেয়া গেলে তো আপনার লিমিটেশন কম। ডিরেক্ট নেমে রেড গ্রিন ব্লু এগুলো লিমিটেশন তো খুবই কম।
তো সেজন্যই এই কোডগুলো এখানে W3 স্কুলস আপনি যখন যাবেন, W3 স্কুলসে গেলে আপনি কালারের অনেকগুলো কোড দেখতে পাবেন। ঠিক আছে, এখানে অলরেডি অনেক কালার কোড দেয়া আছে। এখানে 140টা কালার কোড এখানে দেওয়া আছে। যেখানে দেখেন কালার কোডের যে সিস্টেম গুলো আছে ওগুলার এই যেগুলোর নামগুলো দেওয়া আছে। ওকে, এই যেখানে কালার আছে 140 কালার নেম, স্ট্যান্ডার্ড কালার নেম, মানে এই কালার গুলো 140 রকমের কালারের নাম এখানে আছে। এখান থেকে আপনারা কোড গুলা ইউজ করতে পারবেন। হেক্সাডেসিমেলের যে কোড গুলো আছে এই কোড গুলো ইউজ করলে আপনি ওই কালারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে 140টা কম্বিনেশন করে দিয়েছে। এখান থেকে তো কমন করারই কথা। যদি কমন না করে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের কালারটা মিক্স করে নেবেন নিজের মতো করে। তো সেটা হচ্ছে পরের ব্যাপার। তবে এখানে 140টা কালার দেখে আপনারা প্রথমে প্র্যাকটিস করলে সেটা আপনাদের জন্য ভালো হবে। ওকে, তো এভাবে হচ্ছে যে কোনো কিছুর কালার আমরা চেঞ্জ করতে পারি, সেটা কোনো প্যারাগ্রাফের হোক, কোনো হেডিং এর হোক, কোনো সমস্যা নেই। এরপর আমি চলে যাচ্ছি স্টাইল। এই স্টাইল হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে কি করা হয় যে এইচটিএমএল আমরা সিএসএস করতে পারি। এইচটিএমএল এর ভিতর সাধারণত সিএসএস ছোট ছোট সিএসএস করা হয়, একেবারে করা হয় না তা না, তবে এইচটিএমএল সিএসএস দুটো আলাদা জিনিস। আমি এর আগের দিনই বলেছিলাম যে এইচটিএমএল যদি একটা স্ট্রাকচার হয়, সিএসএস হচ্ছে এটা ডিজাইনটা। ওকে, তো সিএসএস এর মাধ্যমে আমরা ডিজাইন করি আমাদের একটা রুমের মধ্যে, আমাদের খাটটা কোন দিকে বসাবো, আমাদের ড্রেসিং টেবিলটা কোন দিকে থাকবে, আমাদের শোকেজ কোন দিকে থাকবে, আমাদের আলমারি কোন দিকে থাকবে, এইগুলো ডিফাইন করা হচ্ছে সিএসএস। কোনটা কোন কালারের হবে এগুলো সব হচ্ছে সিএসএস। আর এইচটিএমএল জাস্ট আমার রুমের সাইজটা কতটুকু, আমার রুমটা কত কিরকম, আমার রুমটা কোথায় আছে এই জিনিসটা বলবে। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু এইচটিএমএল বলবে না। স্ট্রাকচারটা একটা বেসিক স্ট্রাকচারটা এইচটিএমএল দ্বারা করিয়ে দিবে, কিন্তু স্পেসিফিক কোন জিনিস কোথায় বসবে, কিরকম কালারের হবে, কোন ডিজাইনের হবে, এই জিনিসগুলো করবে সিএসএস। ঠিক আছে, তো সিএসএস এইচটিএমএল এর সিএসএস ইউজ করার জন্য আমরা এই স্টাইল ট্যাগটা ইউজ করি। স্টাইল এটা হেডের পরে, মানে টাইটেলের ওখানে, টাইটেলের পরে ইউজ করা যায় এভাবে করে স্টাইল। ওকে, এভাবে করে স্টাইলটা ইউজ করা যায়। আবার এই যে একটু আগে আমরা ইউজ করেছি কালারের জন্য যে স্টাইল, ওভাবে দিয়ে ওভাবেও ইউজ করা যায়। তো দুই ভাবে স্টাইলটা ইউজ করা যায়। আমি এখানে আবার দেখাচ্ছি। ওকে, তো দিস ইজ হেডিং, এটা প্রথমে দেখাচ্ছি। দিস ইজ হেডিং, এটা দিলাম। এরপরে হচ্ছে এখানে দিস ইজ হেডিং, এখানে এরপরে আমি এখানে স্টাইল ইউজ করব। দেখেন এখানে হচ্ছে STYL স্টাইল। স্টাইলের ভেতরে আমি দিতে পারি কালার। কালার আমি এখানে আলাদা করে দিতে পারি। এখানে কালার অনেক কালার আছে, এগুলো থেকে আমি কোনো কালার নিতে পারি, আবার এক্সট্রা কালারও দিতে পারি। আমি প্রথমে এখান থেকে কালার নিলাম, তারপর হচ্ছে অ্যালাইন। আচ্ছা, স্টাইলের ভিতরে আমরা এটা দিলাম। ঠিক আছে, এখন সেভ করে নিচ্ছি। অ্যালাইনটা আমি এখানে হচ্ছে আচ্ছা, স্টাইলের ভিতরে আমি দেখাই। এখানে হচ্ছে এরপর আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি।
ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। এখানে আমি 20 পিক্সেল ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আমি স্টাইলের ভিতর চেঞ্জ করতে পারি, শুধু কালার না, আরো অনেক কিছু। তো ওগুলো আমরা পরে আস্তে আস্তে করবো, আজকে এতটুকু এটাই দেখাচ্ছি। H1 স্টাইল এটা দিলাম, ঠিক আছে। এখন সেটাকে আমি রান করি, স্টাইল ফাইলটাকে। এই যে দেখেন, দিস ইজ হেডিং, এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফন্ট সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। আমি একটু বাড়িয়ে দিলে মনে হয় বোঝা যাবে ফন্ট সাইজটা। এই যে দেখেন, এখন কিন্তু ফন্ট সাইজটা বড় হয়ে গেছে আগের তুলনায়। সো বোঝা গেল যেভাবে স্টাইল দিয়ে এভাবে করা যায়। আর একটা স্টাইল হচ্ছে এখানে, ঠিক আছে। এই স্টাইলটা দিয়ে আমরা কি করতে পারি, এই স্টাইলও একই কাজ। এখানে আমি যে কাজটা করলাম, এই যে এখানে এই জিনিসটা আমি হুবহু এখানে তুলে দিতে পারি। এই জিনিসটা আমি এখানে হুবহু তুলে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এটাও একটা স্টাইলের অংশ। স্টাইল একবার হেডিংও দেওয়া যায়, আবার এখানেও দেওয়া যায়। তো এই স্টাইলটা যখন আমি এখানে দিয়ে দিব, তখন কিন্তু এটা আমার দরকার হবে না। সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি, আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিতে পারি। তো এখানে আমি এত কঠিন কথা বললে অনেকেই বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখার চেষ্টা করেন। আর মানে অনেকেই আছে যারা একেবারেই কিছু বুঝছে না, আমি শিওর এখনো অনেকে একেবারে কিছুই বুঝছে না, আজকেও অনেকে ফার্স্ট ক্লাস করতে এসছে। তো আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখানে স্টাইলের মাধ্যমে, এই যে এখানে স্টাইল যখন আমরা দিব, তখন এখানে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে ভিতরে যে কোনো কিছু কাজ করতে পারবো স্টাইলের মাধ্যমে, স্টাইল সিএসএস লেখার মতো। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে এই কালারটা নিই। ওকে, এখন সেভ করে নিই। এখন দেখি যেটা চেঞ্জ হয়েছে কিনা। এই কালার কিন্তু সেম, ঠিক আছে। ফন্ট সাইজটাও কিন্তু সেম, তাহলে এই দুইটা চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কি এখানে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, সেভ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু ডার্ক কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ হ্যাঁ, সরি, ওটা
সিলেক্টর বলতে হচ্ছে এই যে আমি H1 এর উপরে কাজটা করছি, ঠিক আছে? এখানে স্টাইলের মধ্যে যখন আমি দিব তখন আমার এখানে আমি কিসের উপরে কাজটা করছি, H1 এর উপরে করছি নাকি প্যারাগ্রাফের উপরে করছি? আচ্ছা সরি, আমার নেটে একটু প্রবলেম করছিল। যাই হোক, যা বলছিলাম, তো আমি এখানে আমি স্টাইলটা কিসের উপরে করব সেটাও আমাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? H1 এর উপরে করব নাকি এখানে প্যারাগ্রাফ থাকলে আরো প্যারাগ্রাফের উপরে করব, কিসের উপরে করব? তো আমি এখানে H1 এর উপরে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমি এখানে H1 এর জন্য H1 দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে আমি যে প্রপার্টিজ গুলো ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার হলে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অ্যালাইন হলে টেক্সট অ্যালাইন, যা কিছু ইউজ করতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার সেভ করে নিচ্ছি। এটা সেভ করার পরে দেখেন এটাকে আমি এটা যেহেতু ব্লু ইউজ করেছি এই জন্য এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু চলে এসেছে, আর টেক্সট অ্যালাইন এটা সেন্টারে, এই জন্য এটা সেন্টারে চলে গেছে, ঠিক আছে? ব্লু কালারটা অনেক বেশি চলে যাচ্ছে। এটা সেন্টারে চলে গেছে টেক্সট অ্যালাইনের জন্য। তো আমরা স্টাইল দুই ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে এই যে বডির ভেতরে আমরা যে ট্যাগটা দিব ওই ট্যাগের ভিতরে, আরেকটা হচ্ছে আমার হেডের মধ্যে স্টাইল ট্যাগটা ইউজ করে তারপর এখানে আমি কোথায় দিচ্ছি ওই জিনিসটাও সিলেক্ট করে ওই জিনিসটাও দিয়ে তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে আরো কিছু প্রপার্টিজ লিখতে পারি সিএসএস এর জন্য, ঠিক আছে? এখন যদি এই জিনিসটা ক্লিয়ার না হয় তাহলে কোনো সমস্যা নাই, পরে আমরা এই জিনিসটা নিয়ে আরো অনেক কাজ করব। সো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এতটুকুতে আপনারা একটু লিখে ফেলেন, এরপরে আমি আসছি নেক্সট টপিকসে যাচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, এই ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করেছি, মানে ব্যাকগ্রাউন্ডটা কালার হচ্ছে এই জন্য। RGB কালার সিস্টেম হচ্ছে রেড গ্রিন ব্লু, মানে এখানে রেড এর রেঞ্জটা কতটুকু হবে, গ্রিন এর রেঞ্জটা কতটুকু হবে, ব্লু এর রেঞ্জটা কতটুকু হবে, এই তিনটাকে কম্বাইন করে আমরা কালার কম্বিনেশন করেছি না ছোটবেলায়, যে অনেকগুলো কালার আমরা একসাথে করে দেখতাম যে কেমন হচ্ছে কেমন হচ্ছে কেমন হচ্ছে, অন্য একটা কালার হচ্ছে, কোনটা কিভাবে কতটুকু পরিমাণ মিশালে অন্য একটা কালার হচ্ছে, ওই পরিমাণটা হচ্ছে রেঞ্জ গুলা 0 থেকে 255, এটা হচ্ছে রেঞ্জ গুলা। মানে আমি এখানে কি রেড বেশি ইউজ করবো না গ্রিন বেশি ইউজ করবো নাকি ব্লু বেশি ইউজ করবো, এই তিনটা কালারের মধ্যে কোনটা আমি কম ইউজ করবো, কোনটা আমি বেশি ইউজ করবো, কোনটা আমি কতটুকু ইউজ করবো, ওই জিনিসটা হচ্ছে এই রেঞ্জ গুলার মধ্যে থাকে আর কি। এই রেঞ্জ 0 হচ্ছে সবচেয়ে কম রেঞ্জের, একদম কমে 0 দিলে 0 মানে হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে, মানে এই রেঞ্জ অনুযায়ী কালার গুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? এইটার মধ্যে হেক্সাডেসিমাল হচ্ছে 16টা নাম্বার আছে এখানে হেক্সাডেসিমালে, এই 16টা নাম্বারের গুলো চেঞ্জ করে করে হচ্ছে আমার এই হেক্সাডেসিমাল কালার সিস্টেমটা আসছে। এখানে হচ্ছে আর রেড গ্রিন ব্লু, এখানেও রেড গ্রিন ব্লু তিনটা কালার, এই তিনটা কালারের কম্বিনেশন এখানেও, তবে হচ্ছে এখানে একটু সিস্টেমটা আলাদা হবে, হচ্ছে হ্যাশ দিয়ে তারপর আপনাকে দুইটা করে সংখ্যা দিতে হবে, রেড এর জন্য 2টা, গ্রিন এর জন্য 2টা, ব্লু এর জন্য 2টা। এই 2টা সংখ্যা দিবেন, তাও আবার কি হতে হবে, এগুলো প্রত্যেকটা সংখ্যা 0